কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা আগের থেকে পজিটিভ আছো, আগের থেকে প্রোটেক্টেড ফিল করছো নিজেকে। কি তাই তো? আগামী দিনগুলো তোমাদের জন্য আরও অনেক ভালো হোক, তোমরা সম্পূর্ণভাবে নেগেটিভিটি থেকে মুক্ত হও, তোমরা খুব ভালো থাকো, এই প্রার্থনা ভগবানের কাছে জানিয়ে আজকে রিডিং স্টার্ট করছি। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আজকে যে রিডিংয়ের জন্য যে এনার্জিটা পেয়েছি, যে মেসেজটা পেয়েছি, সেটা হলো তোমাদের শত্রু ধ্বংসের ঘণ্টার ধ্বনি অলরেডি বেজে গেছে এবং তাদের ধ্বংসর সূচনা হয়েও গেছে। কিন্তু কথাটা হচ্ছে, এই যে শত্রুদের কথা বলছি, এরা তোমার জীবনে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা কোনো শত্রু নয়। এরা একদম তোমার ছোটোবেলার থেকেই তোমার সঙ্গে একদম জোকের মতন লেগে আছে। অর্থাৎ এরা তোমার বাড়ির পাশাপাশি থাকে এমন কোনো ব্যক্তি যারা নিজেরা জীবনে সুখ পায়নি বা নিজেরা জীবনে যেটুকু পেয়েছে সেটাকে কখনো সঠিক তাদের জন্য বলে মানেনি এবং তারা আরও চাই, আরও চাই, আরও চাই, আরও খিদে করে গেছে সব সময়ের জন্য। তোমার বাবা মাকেও জীবনে শান্তি দিয়েছে বলে তো আমার অন্তত এনার্জিতে আসছে না। এবং কারো কারো ক্ষেত্রে এটাও পাচ্ছি যে তোমার বাবা মাকে মিডিয়াম হিসেবে ইউজ করা হয়েছে, বা কারো কারো ক্ষেত্রে এটা পাচ্ছি যে তারা নিজেরাই তোমার জীবনে প্রচণ্ড টক্সিক পার্সন হয়ে বসে রয়েছেন। এক্ষেত্রে হতে পারে যে তোমার কোনো ব্রাদার বা সিস্টার, এরা তোমার পার্টিকুলার শত্রু হয়ে দাঁড়িয়েছিল। তোমার যে বন্ধু, যে তোমাকে সাহায্য করার জন্য সব সময় উঠে পড়ে দাঁড়িয়ে থাকতো, তাকে পর্যন্ত তোমার জীবনের থেকে সরানো হয়েছে ছোটবেলার থেকে অনেকবার। এবং ওই সময় দাঁড়িয়ে তোমার জীবনে যাতে কোনোদিন বিয়ে না হয়, আর যদিও বা ঘুণাক্ষরে কোনো ক্রমে হয়ে যায়, তাহলে যাতে সেই জীবনে কোনোভাবে টিকে থাকতে না পারো, সেই জন্য ওরা কারবার শুরু করে দিয়েছিল, কাজ কারবার, ওদের নোংরা কাজ কারবার, সেগুলো শুরু করে দিয়েছিল বহুত আগের থেকে। তো এই হচ্ছে আজকে রিডিংয়ের বিষয়বস্তু। এটা নিয়েই আমরা আজকে ডিটেল রিডিংয়ে যাব। তার আগে দুটো কথা, একটা হচ্ছে জেনারেল কমন কালেকটিভ রিডিং, যতটা ম্যাচ করবে ততটাই নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। খুব কম পার্সেন্টেজ তোমরা এখানে রয়েছো যাদের সঙ্গে ম্যাক্সিমাম পোর্শন মিলে যাবে আজকের রিডিংয়ের, অ্যাজ ইট যেন তাদের মনে হবে তাদের জীবনটাকেই তুলে ধরা হলো রিডিংয়ের মাধ্যমে। রিডিং করাবেন অবশ্যই মহাদেব, তো যেটা আসবে আমি অবশ্যই সেটাই বলবো। ভীষণ ইমোশনাল, কিন্তু কেন জানি না আজকে এনার্জি অত ইমোশনালি মেবি ঢুকতে দেবে বলে মনে হচ্ছে না। একটা কেমন যেন একটা ওদের একটা হয় না জিঘাংসা বা কবে তোদের শেষ হবে, ওরকম একটা জিনিস আজকে ভীষণ কাজ করছে। আর আরেকটা কথা বলবো, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো, প্রোটেকশন নিতে চাইছো, বা কোনো রকম কাটান ক্রিয়া করাতে চাইছো, যারা নিজের পরিবারকে সম্পূর্ণরূপে বিপদমুক্ত করতে চাইছো, তারা যদি চাও, আমি কাউকে জোর করছি না, যদি চাও তারা আমার সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, অবশ্যই হোয়াটসঅ্যাপ করে। কোনো রকম কল করো না, কোনো রকমভাবে কল করলে আমার পক্ষে ধরা পসিবল হয় না। যদি তোমাদের লিখতে অসুবিধা হয়, তোমরা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ সেন্ড করে দাও, আমি ঠিক সেটা পড়বো। হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু পড়বো অবশ্যই এবং পড়ে উত্তরও দেবো, ঠিক আছে? এটা তোমাদের কাছে সুমনাদি একদম কথা দিল, ঠিক আছে? তো এই নাম্বারটা লিখে নিতে পারো, 8017358735। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে আরেকটা নম্বরও লেখা আছে, তোমরা ভিডিওটা পজ করে কাগজ পেন নিয়ে লিখে নিতে পারো, ঠিক আছে? নাম্বারটা হচ্ছে 9062656579। চলো ডিটেল রিডিংয়ে চলে যাব। কনফ্লিক্ট, সব সময় তোমার জীবনে কনফ্লিক্ট সৃষ্টি করে রাখা এই শত্রুগুলোর জীবন এখন কনফ্লিক্টে পরিপূর্ণ, এতটাই কনফ্লিক্টে পরিপূর্ণ যে এরা কোনোভাবে এই যে ওদের সমস্যাময় প্রতিকূলতাময় জীবন, এর থেকে এরা কোনোভাবেই বেরোতে পারছে না। আমি আগেই বলেছিলাম, এই সমস্ত ছোটবেলার থেকে বয়ে নিয়ে আসা শত্রুগুলো আর কত দিন, অনেক দিন তো হলো, এবার জোকের মতন আটকে রয়েছে, রক্ত খেয়েই যাচ্ছে। এবার ওই
এত রক্ত খেয়েছে, ওতেই পেট ফেটে মারা যাবে, কিছু করার নেই। আচ্ছা, এদের মধ্যে অনেকেই আছে যারা তোমার পাস্ট লাইফ নিয়েও কাটাছেড়া করেছে, তোমার পাস্ট লাইফে কি আছে কি নেই এসব নিয়েও কাটাছেড়া করেছে, বুঝলে? মানে এদের দৌরাত্ম্য দেখে অবাক হয়ে যাচ্ছি। কেউ কেউ তো পিএলআরও করিয়েছে, পিএলআর করিয়ে জেনেছে তোমার পাস্ট লাইফে এমন কি কর্মা ছিল যেগুলো দিয়ে তোমার এই লাইফে বাউন্ডারি তৈরি করা যায়, যাতে কি দাঁড়াবে ব্যাপারটা, যে তোমার কর্মফল পুরোটা এইরকমভাবে দাঁড় করিয়ে দিতে পারবে, তাহলে ওদের কোনো কর্মা ক্রিয়েট হবে না। কি তেজিয়াল ব্রেনি মাথা! এই ব্রেনটাকে যদি সত্যি নিজেদের ভালোর কাজে লাগাতো, তাহলে আর নিজেদের জন্য এত আফসোস করতে হতো না। ছোটবেলার থেকে তোমার ওপর রাগের সবচেয়ে বড় কারণ হচ্ছে তুমি দেখতে খুব সুন্দর ছিলে। হতে পারো তুমি কোনো ছেলে, হতে পারো তুমি মেয়ে, কিন্তু তুমি দেখতে খুব সুন্দর ছিলে, বাবা মার কথা শুনে চলতে, বা এত গুটি গুটি এত মিষ্টি মিষ্টিভাবে তুমি কথা বলতে, যেটা ওদের আর সহ্য হতো না, আমাদের ওদের মাথা থেকে পা পর্যন্ত জ্বালিয়ে দিত। ঠিক আছে, তো এই আমি জানি না কাদের ক্ষেত্রে এটা আসছে, এবং খুব সম্ভবত 16 বছর বা 16 বছরের আশপাশ বয়সে, কারো ক্ষেত্রে 24 বছর পাচ্ছি। এই বয়সগুলোতে তোমাদের যখন একটা প্রেমের সম্পর্ক বা কোনো কিছু শুরু হয়, বা এমন কোনো বন্ধু তোমরা পেয়েছিলে যে বন্ধু তোমার জন্য যার পর নাই ভালো কিছু করতে পারে, ঠিক আছে, তার জন্য নিজে এতটুকু ইতস্তত হবে না যে আমি কেন অন্যের জন্য কোনো কিছু করব, এরকম ওর মধ্যে কোনো ব্যাপারই নেই। তো সেই ব্যক্তি যখন তোমার জীবনে চলে আসে এবং বুঝতে পারে যে এই ব্যক্তি থাকলে পরে ওদের পক্ষে কিছু করাটা সম্ভবপর হচ্ছে না, কারণ সে ঢাল হয়ে দাঁড়িয়ে যাচ্ছে ওদের প্রত্যেকটা কাজে। একটা সময় ছিল যখন ওরা প্রত্যেকটা সপ্তাহে পুজো দিত, আমার আসছে কেন আমি এগুলো জানি না, প্রত্যেকটা সপ্তাহে পুজো দিত এবং পুজো দিয়ে প্রসাদ তোমাদের বাড়িতে দিয়ে যাওয়া হতো। কারো কারো ক্ষেত্রে এটা পাচ্ছি যে তোমার বাবা মাকে কোনোভাবে ট্র্যাপ করা হয়েছিল, দেখো কার্ডই বলছে তোমার বাবা মাকে কোনোভাবে ট্র্যাপ করা হয়েছিল এবং তাদেরকে তোমার এগেনস্টে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, এবং এতটাই এগেনস্টে ব্যবহার করা হয়েছে যে তারা নিজেরাও কোনোদিন বুঝতে পারেনি যে তোমার এগেনস্টে তারা ব্যবহৃত হচ্ছে। এখন যখন তারা মেমোরিজ ঘাটে, তখন তারা বুঝতে পারে যে তারা কি করে ফেলেছে, কিন্তু এখন আর না ফেরার কোনো পথ নেই, যা করেছে সেখান থেকে অনেকটা দেরি হয়ে গেছে, ঠিক আছে। তাই এখন প্রচুর চাইলেও আর সেইটাকে রিপেয়ার করতে পারবে না, এটা এরাও জানে, এবং এই জন্য এরা কষ্টও পাচ্ছে। অনেকের ক্ষেত্রে হয়তো মানে বাবা মার মধ্যে হয়তো কেউ একজন চলে গেছেন, বা অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে দুজনই চলে গেছেন এরকম, কিন্তু তারা তাদের লাইফে কষ্ট করতে করতে পুরোপুরি এক্সস্টেড হয়ে গেছিল। এখন সেই জায়গাটায় অ্যাজ কর্মা এই শত্রুদের জীবনে ফেরত চলে গেছে। আমি পাচ্ছি এখানে যে ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে এই যে শত্রু, এ তোমার মানে ওই পরিবারেরই হতে পারে, তোমার ভাই বোন বা কোনো মামার ছেলে, মামার ছেলের বউ, বড় ভাই, বড় ভাসুর, তোমার মায়ের বড় ভাসুরের কেউ, এরকম ধরনের এনার্জি ভীষণ পাচ্ছি, ঠিক আছে। তোমার বাবার বাড়ির কেউ, মানে তোমার মায়ের যে শ্বশুর বাড়ি, ওরা কেউ যারা চেয়েছিল না যে তোমার বাবা মা একসাথে থাকুক, নিজেদেরকে প্রচণ্ডভাবে একটা ভালনারেবল জায়গায় মনে করে, যে কোনো সময় নিজেদের সব কিছু পুটুস করে ভেঙে যেতে পারে, এরকম একটা জায়গায় মনে করে, এবং যা কিছু করেছে না একদম দিল খোলাভাবে, যত শত্রুতা করেছে সব দিল খোলাভাবে করেছে, ঠিক আছে। তোমার চারপাশে একটা বাউন্ডারিজ তৈরি করতে চেষ্টা করেছে সব সময়ের জন্য, সেটা নিজেরা কোনো রকম কাজের মাধ্যমে হোক বা তোমার বাবা মাকে দিয়ে হোক,
কেউ কেউ তো এরকমও আছে, মানে যেটাকে বলে সীমানা অতিক্রম করে যাওয়া। কারো কারো ক্ষেত্রে তো আমি এরকমও পাচ্ছি যে তারা নিজের ছেলে বা মেয়েকেই, অর্থাৎ তোমার বাবা বা মাকেই ব্যবহার করেছে মিডিয়াম হিসেবে তোমার এগেনস্টে যাতে কাজ করে, তার জন্য তোমার প্রত্যেকটা পদক্ষেপকে যাতে তারা আটকে দেয়, ঠিক আছে, তার জন্য একটা মিডিয়াম হিসেবে এরা কাজ করেছে। এমনকি তাদের মধ্যেও আমি দেখতে পাচ্ছি না এখানে যে তাদের মধ্যেও খুব ভালো সম্পর্ককে এরা বজায় থাকতে দিয়েছে। এরা তাদের সম্পর্কটাকেও নষ্ট করেছে এবং এখন তোমার সম্পর্কটাকেও নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। হতে পারো তুমি বিবাহিত, হতে পারো তুমি বিবাহিত নও, কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে এমন কিছু করে রেখেছে। বিশেষ করে আমি এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার স্যাক্রাল চক্র, হার্ট চক্রকে এমনভাবেই ড্যামেজ করে রেখেছে, সাথে সাথে থ্রোট চক্র, এগুলোকে এমনভাবে ড্যামেজ করা আছে যাতে তুমি মন কষ্টে ফেটে যাচ্ছে, তুমি কিছু এক্সপ্রেস করতে পারছো না। আর যদি কিছু এক্সপ্রেস করছো তো সেটা এমনভাবে বলছো যেটা মানুষের কাছে বার্তাটা সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েতে পৌঁছচ্ছে এবং খুব বাজেভাবে ব্যাপারটা একটা এফেক্ট হচ্ছে। এরা যখনই তোমার কোনো ভালো কিছু দেখে না, তখনই এদের মানে জীবন যেন দুঃখে ভরে যায়। মানে তোমার কেন কিছু ভালো হবে? তোমার বাবা মা এত পুণ্য করেনি যে তাদের ভালো হবে, এরকম একটা ওদের অ্যাটিটিউড। এখন ওরা নিজেরা বুঝতে পারছে, কিন্তু বুঝতে পেরেও বা কী হবে? এখন যখন ওদের নিজেদের সন্তান কষ্ট পাচ্ছে তাদের শ্বশুরবাড়িতে, বা তাদের পার্টনারের সঙ্গে থাকতে যখন সমস্যা হচ্ছে, অনেক সময় অনেকের ক্ষেত্রে আমি এই সিচুয়েশন দেখতে পাচ্ছি যে মাঝে মাঝে এমন ঝামেলা হচ্ছে যে হয়তো এই মুহূর্তেই ছাড়াছাড়ি হয়ে গেল, কিন্তু ওই যে লোকে জানাজানি হয়ে যাবে, জানাজানি হলে কি বলবে সেজন্য থাপথুপ দিয়ে সবটা জোড়া লাগানোর চেষ্টা করা, কিন্তু মনটা তো উজড়ে যাচ্ছে ভেতর থেকে, মানে ভেতর থেকে ওটা তো একদম ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। অবশ্য হওয়াটা উচিত, কারো জীবনকে ছিন্ন ভিন্ন করলে একটু নিজেরও ছিন্ন ভিন্ন হয়ে দেখতে পাওয়া উচিত যে কতটা খারাপ লাগে, কতটা কষ্ট হয়, কতটা যন্ত্রণা হয়। আরে একটা মেয়ে বা একটা ছেলে যে যখন ছোটবেলায় জন্মেছে তখন সে কি জানে? কিছুই তো জানে না। জন্ম নিয়েই প্রথম আওয়াজটাই হয় একটা কান্নার আওয়াজ, যদিও সেই কান্নার তাৎপর্য আলাদা, কিন্তু কান্নার আওয়াজটা বেরোয়। তাই বলে সে সারা জীবন কেঁদে যাবে, কখনো হাসবে না? মানে তুমি তো এই মেয়েটি বা এই ছেলেটির গড নও। তুমি কি করে একজনের মানে ঈশ্বর হয়ে উঠছো, তার জীবনটাকে তুমি ক্রিয়েট করবে? এত ক্ষমতা তোমার? কি বলতো, যখন নিজের মানুষকে ক্ষতবিক্ষত হতে দেখে না, তখনই বোঝে যে কষ্টটার মানে কাকে বলে। কিন্তু এরা এতটাই ঘৃণ্য যে এরা এটা বুঝছে না যে এরা কেন কষ্ট পাচ্ছে বা এদের কাজের ফলটা এদের ছেলে মেয়েদের ভুগতে হচ্ছে, বুঝতেই রাজি নয়। তোমার বাড়ির লোকগুলোকে, মানে তোমার একান্ত আপন লোকগুলোকে তোমারই বিরুদ্ধে বিষিয়ে দিল, তাদের দিয়ে এমনভাবে তাদেরকে বশীভূত করে রাখলো বা রেখেছে যে তারা তোমাকে যার পর নাই উল্টোপাল্টা কথাবার্তা বলছে। যে আমরা রাস্তায় চলতে গেলে যখন গাড়ির ধোঁয়া বা কোনো কিছু ধোঁয়া আমাদের সামনে আসে, আমরা কি করি? নাকের সামনে এরকম এরকম করি, একবার দুবার কাশি, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। তোমার ব্যাপারটাও না ওরকম হয়ে গেছে অনেকটা। মানে তুমি যেন ওই ধোঁয়াটার মতন সামনে এলে পরে একটু হেঁচে ফুচে বিদায় করে দিল, ব্যাস, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানে অ্যাজ ইফ যেন তুমি একটা এক্সট্রা পেপার, যেটার এখন কোনো প্রয়োজন নেই। কিন্তু হ্যাঁ, এরাও যে কর্মটা ক্রিয়েট করছে না জেনে শুনে যদিও, কিন্তু এদের এই কর্মের ফলও তো এদেরকে বইতে হবে। এদের এই কর্মের ফলও এদেরকে বইতে হবে, কিছু করার নেই। ফাইনালিটি যেটা বলছিলাম এই মাত্র। আচ্ছা, আর একটা জিনিস আমি পাচ্ছি, আর একটা না, আর কয়েকটা জিনিস।
তোমরা 222 পাচ্ছ। ইভেন তোমার ডেট অফ বার্থের মধ্যে 2 থাকতে পারে, 9 থাকতে পারে, 5 খুব বেশি জনের থাকবে না, খুব কম জনের, 2% 3% জনের 5 থাকতে পারে, 2 9 বেশি থাকার কথা, আর হচ্ছে 9 বেশি থাকার কথা, 6 বেশি থাকার কথা, যাদের সঙ্গে এই রিডিংটা প্রচণ্ডভাবে রেজোনেট হচ্ছে তাদের কথা বলছি। আচ্ছা, আর একটা জিনিস কি পেয়েছি, তোমাদের বাড়িতে যদি অ্যাকোয়ারিয়াম থেকে থাকে তাহলে সেখানকার মাছেদের ক্ষেত্রে তুমি দেখেছো যে খুব শান্তি পাওয়া যায় না হয়। মাছেদের ক্ষেত্রে এই সমস্যা, এই কার্ডটা তো আমি টানিনি, মেমোরিজ, মাছেদের ক্ষেত্রে এই সমস্যা ওই সমস্যা সবসময় লেগেই আছে, হয় জল ঘোলা হয়ে যাচ্ছে, না হলে মাছ নষ্ট হয়ে যাচ্ছে, না হলে পরে কিছু না কিছু প্রবলেম লেগেই আছে অ্যাকোয়ারিয়াম সংক্রান্ত। অ্যাজ ওয়েল অ্যাজ কারো কারো ক্ষেত্রে এটাও পাচ্ছি যে ইলেকট্রিসিটির সমস্যা প্রচণ্ড রকম বেড়েছে, বা জলের সমস্যা প্রচণ্ড রকম ভেঙেছে, হয়তো কল ভেঙে গেল, বা পাম্পের মানে কোনোভাবে পাম্পেই খারাপ হয়, আমি পাইপ বলতে গেছিলাম, কথাটা পাম্প চলে এলো। তো যাই হোক, পাম্পে কোনো রকম খারাপ হচ্ছে, যেটা মেটাতে অনেকটা সময় লেগে যাচ্ছে, জলের সমস্যা হচ্ছে, ঠিক আছে, বাড়িতে এই জাতীয় সমস্যাগুলো প্রচণ্ড হচ্ছে। এবং তোমরা যখন ঘুরে তোমাদের মেমোরিজগুলো দেখতে যাচ্ছ যে এই ব্যক্তিটাই কিছুদিন আগে তোমার সঙ্গে এরকমভাবে কথা বলতো, আর আজকে এই ব্যক্তিটাই তোমার কাছে যেন কত পর হয়ে গেছে। কারণটা যখন তুমি বের করতে যাচ্ছ তুমি কোনো কারণ খুঁজে পাচ্ছ না, শুধু তোমার চোখে একরাশ জল, আর না হলে পরে মনের মধ্যে অসীম দুঃখ, এর বাদে তুমি কিছুই পাচ্ছ না। আর অন্যদিকে তোমার বাবা মা বা যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, বা যাদেরকে মিডিয়াম করা হয়েছে তোমাকে কষ্ট দেওয়ার জন্য, যন্ত্রণা দেওয়ার জন্য, তোমাকে দুঃখ পাওয়ানোর জন্য, তারা ওই মেমোরিগুলোকে স্মরণ করছে যে তারা কি কি করেছে। এবং আজকে তারা কিন্তু অনেকেই পাচ্ছি, আমি বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই পাচ্ছি, তারা কিন্তু নিজেরা আহত যে তারা কেন এগুলো করেছে। তবে শত্রুর ধ্বংস তো অনিবার্য, ফাইনালিটির কার্ডও এসছে, শত্রুর ধ্বংস অনিবার্য। তো এখানে স্বয়ং ইউনিভার্স কিন্তু ওদের ধ্বংসের জন্য অলরেডি কাটারি নিয়ে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, ধ্বংস ওদের হবেই, একটু মোমেন্ট, আরেকটু সময় দেওয়া হয়েছে, কারণ আরেকটা চাল ওদের ফেলা খুব প্রয়োজন। প্রথম কথা, ওদের 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 ধ্বংস কিভাবে হবে জানো? প্রথম কথা হচ্ছে ওরা মেন্টালি পুরো ধ্বংস হবে। ওরা নিজেরা ভগবানের কাছে প্রার্থনা করবে যে আমি আর বাঁচতে চাই না, আমাকে মৃত্যু দাও। এরকম খতরনাক টাইপের দিন আসতে চলেছে ওদের, কারণ ওদের নিজেদের কিচ্ছু হবে না, কিন্তু হবে কাদের জানো? সেই লোকগুলোর যাদের কষ্ট দেখে এরা আর টিকতে পারবে না, বলতে পারবে না, উগরাতে পারবে না, গিলতে পারবে, মানে না বসতে পারবে, দাঁড়াতে পারবে না, শুতে পারবে না, ঘুমোতে পারবে না, কিছু করতে পারবে। তখন একটাই শুধু প্রার্থনা, ভগবান আমাকে মুক্তি দাও, আমি এই যন্ত্রণা দেখতে পাচ্ছি না। যন্ত্রণার কারণও বুঝতে পারবে, অপরকে যন্ত্রণা দিলে যন্ত্রণা ভোগ করতে হয় সেটাও বুঝতে পারবে। কাউকে মিডিয়াম করে এত বছর ধরে কাউকে কষ্ট দেওয়া হলে আরেকজনকে মিডিয়াম করে তার কাছে কর্মটা ফেরত যায়। কর্ম সবার কাছে সব সময় ফেরত যায়। কর্ম কাউকে দেখে ওই একে দেখলাম, আচ্ছা এ ভালো মানুষ লাগছে দেখতে, ছাক ওর দিকে যাবো না। তুমি যে কর্ম ক্রিয়েট করবে, তুমি ভালো কর্ম ক্রিয়েট করলে ভালো কর্মই পাবে, তুমি হিংসা ক্রিয়েট করলে তুমি হিংসাই পাবে, তুমি মৃত্যু ক্রিয়েট করলে তুমি মৃত্যুই পাবে, তুমি অন্য কারোর জন্য যন্ত্রণা ক্রিয়েট করে তুমিও যাতে যন্ত্রণা পাও সেটাই পাবে। তুমি যদি পজিটিভ হও তুমি পজিটিভিটি পাবে, তুমি কারোর জন্য ভালো করলে তোমার জন্য ভালো আসবেই। নিয়ম ভাই, ইউনিভার্সাল ল। নিউটন অনেক বছর আগে লিখে গেছেন, আমি তো কালকেও ভিডিওতে বলেছি, কালকে না পরশুর ভিডিওতে। নিউটনের তৃতীয় গতিসূত্র আমার বড় প্রিয়। ছোটবেলায় নিউটনের 3টে গতিসূত্র ছিল তো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আমার দ্বিতীয়টা মুখস্থ হতো না, প্রথমও খুব সুন্দর মুখস্থ হয়ে গেছিলো, সবচেয়ে বেশি ভালো মুখস্থ হয়ে গেছিলো তৃতীয়টা। তৃতীয়র উদাহরণগুলো যখন লিখতে হতো না, ওই দিত তো গিভ রিজন, যে ব্যাখ্যা করো। আমি তো বেঙ্গলি মিডিয়ামে পড়েছিলাম ছোটোবেলায়, পড়তে বাধ্য হয়েছিলাম। প্রথমে বাবা ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছিল, কিন্তু বাবা যেহেতু চাকরি বদলি ছিল তো গিয়ে ভর্তি হতে হয়েছিল ইংলিশ মিডিয়াম থেকে শর্টহ্যান্ড বেঙ্গলি মিডিয়ামে, তাও আবার ক্লাস 4-এ। তো চলো সে সমস্ত বাদ দাও, সে সমস্ত নিয়ে অন্য একদিন আলোচনা করা যাবে। কিন্তু
এইটা যখন হলো তখন মানে ওই আমার ওই 3 নম্বর সূত্রটা বরাবরই প্রিয়। আর এই সমস্ত লোকেদের জন্য না এটা দেখবে খাটেও প্রচণ্ড বেশি। প্রতিটি ক্রিয়া সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। ওর একটা কর্মের 1% বেশি যাবে না, 1% কম যাবে না। ও ঠিক যতটা দিয়েছে ততটাই ও রিটার্ন ব্যাক পাবে এবং এই জীবনেই পাবে। পেতেই হবে, পেতেই হবে। এদের ক্ষেত্রে আর প্রারব্ধ বলে কিছু থাকবে না সামনের জীবনের জন্য। যদি কিছু থাকে সেটা অন্য কর্মের জন্য থাকবে। এই জন্মের এই দেহগুলোর সঙ্গে যা করেছো তা এই দেহ মাধ্যমেই মিটিয়ে যেতে হবে। দু রকমের কর্মফল হয়, একটা দেহগত কর্মফল, একটা আত্মাগত। আমরা যদি খুব গোদা বাংলায় বলি, গোদা বাংলার হিসেবে না ধরলে, মানে একদম বইয়ের অর্থগতভাবে ধরলে ঠিক এইভাবে ব্যাখ্যা হয় না, অন্যভাবে ব্যাখ্যা হয়। কিন্তু আমি একটু গোদা বাংলায় বললাম। তো একটা দেহ, যে দেহটা নশ্বর, সেই দেহটা এই জীবনে তুমি এই দেহটা পেয়েছো, তুমি সামনের বারে যে এই দেহ স্ট্রাকচারই পাবে তার কোনো মানে নেই। তাহলে এই দেহর সঙ্গে যা কষ্ট দেওয়া হয়েছে, যা অত্যাচার করা হয়েছে, সেটা ও যে দেহতে থেকে করছে সেই দেহতেই ওকে দেখতে হবে, ওকে সহ্য করতে হবে, ওই কর্মফলটা ওকে ফেরত পেতে হবে, ব্যাস। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ রিডিংটা একটু শেয়ার করে দিও সবার মাঝে। আর তোমরা যেভাবে আমাকে লাইক করছো, সাপোর্ট করছো, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। যারা এত সাপোর্ট করছো আমাকে, আমি তোমাদের কাছে এটাই বলবো যে মহাদেবের কাছে প্রার্থনা করি গো, তোমরা খুব ভালো থাকো আগামী দিনগুলো। যে কটা দিন আর আছে পৃথিবীতে, অনেক তো কষ্ট পেয়েছো, এবার সব কষ্ট থেকে তোমরা মুক্ত হও। থ্যাংক ইউ সো মাচ।